নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালী বিতর্কে যে ইতি পড়ছে না তার ইঙ্গিত আজকে আরো জোরালো হলো, কারণ কালী বিতর্ক পৌঁছে গেল একদম রাজ্যপালের দরবারে। দুই বাদ সাধু নিয়ে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেলেন রাজভবনে। এর পাশাপাশি এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর হাতেও তুলে দেওয়া হলো কালীর ছবি। অন্যদিকে উত্তরবঙ্গ সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ শব্দটা নিয়ে প্রশ্ন তুলে দিলেন এবং তিনি জানিয়ে দিলেন যে এবার এক ডাকে অভিষেক উত্তরের 3 জেলাতেও। আর এরই মধ্যে অধিকারী পরিবারের জন্য একের পর এক অস্বস্তি। সব নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। তার আগে আপনাদের দেখাবো কালী নিয়ে বিতর্কের মধ্যেই এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থীকে কালীর ছবি উপহার বিজেপির। রাজভবনেও কালীর ছবি হাতে শুভেন্দু, সঙ্গে 200-রও বেশি সাধু, যার জেরে রাজ্য রাজনীতিতে কালী বিতর্ক আরো জোরদার। हमारी धार्मिक भावनाओं पर कुठारा। রাজ্য সফরে এসে অভিনব উপহার পেলেন এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। রবীন্দ্রনাথের ছবি, ছৌয়ের মুখোশের মতো সেই সব উপহারের মধ্যেই চোখ আটকে যায় এই ছবিতে। কালীর ছবি অন্য সময় হলে হয়তো আলাদা করে নজরেও পড়তো না, কিন্তু কালী বিতর্ক নিয়ে চাপানুতোরের মধ্যে এমন উপহারে সুকৌশলী রাজনীতির ছাপ দেখছেন অনেকেই। এখানেই শেষ নয়, বিজেপি যে কালী ইস্যু জিইয়ে রাখতে মরিয়া তার প্রমাণ ফের মিলল রাজভবনে। সাধু সন্তদের নিয়ে রাজভবনে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেও বিরোধী দলনেতার হাতে কালীর ছবি। মমতা ব্যানার্জির পুলিশ নুপুর শর্মার বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর হতে পারে, লুকআউট নোটিশ হতে পারে। হোয়াই নট মহুয়া মৈত্র? সাধু সমাজ আজকে রাস্তায় নেমেছে। আমরা 10 দিন পরে হাইকোর্টে যাব সব জিডির কপি নিয়ে। মহুয়া মৈত্রের কালী নিয়ে মন্তব্যের পর থেকেই তোলপাড় রাজ্য ও জাতীয় রাজনীতি। কালী ইস্যুকে হাতিয়ার করতে আসরে নেমেছে বিজেপি। 2 দিন আগে স্বামী আত্মস্থানন্দজির জন্মদিনে কালী নিয়ে বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ये संपूर्ण जगत, ये चराचर, सब कुछ मां की चेतना से व्याप्त है। यही चेतना बंगाल की काली पूजा में दिखती है। প্রধানমন্ত্রীর এই বার্তার পরে আরও অক্সিজেন পায় বঙ্গ বিজেপি। সোমবারও মৌহার কেন্দ্র কৃষ্ণনগরে শুভেন্দুর নেতৃত্বে কালী মূর্তি নিয়ে মিছিল করে পদ্ম শিবির। হাওড়ায় কালী মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এই বিতর্ক রাজনৈতিক আকচাকচি চলছিলই। রাষ্ট্রপতি পদপ্রার্থীকে পদ্ম শিবিরের কালী উপহারে দরজা আরও তুঙ্গে। মা কালীকে অপমান করার জন্য সমাজ দুঃখিত। বাংলার মানুষ যে কালী ভক্ত এবং কালীকে জগজ্জননী মনে করে, সেই জন্য যেখানে এসেছেন আমাদের ভারতীয় বাংলার সংস্কৃতির একটি প্রতীক হিসাবে মা কালীকে তার সবার সামনে দেওয়া হয়েছে। মা কালীর ছবি কেউ কাউকে দিতে পারেন। দেবদেবীদের বিষয় নিয়ে তারা রাজনৈতিক বিভ্রান্তি ছড়াতে চাইছে। যে বিজেপির দিলীপ ঘোষ কদিন আগে মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই বিজেপি নাটক করছে মা কালী নিয়ে। এ হয় নাকি কখনো? কিছুদিন আগে পয়গম্বরকে নিয়ে নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের প্রশ্ন, নুপুর শর্মা ইস্যুকে পেছনের সারিতে ঠেলে দিতেই কি কালী নিয়ে এমন উত্তুঙ্গ প্রচার বিজেপির? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে সায়ন ব্যানার্জি এবং রাজনৈতিক বিশ্লেষক শম্পা সেন। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন এবং বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ যোগ দেবেন। আমি শম্পাকে দিয়ে শুরু করবো। শম্পা, আমরা দেখতে পাচ্ছি, আমরা বিশেষ করে বিজেপি, যেরকম বিজেপির রাম নিয়ে যত বেশি তাদের প্রচার ছিল বা যতটা তাদের সামনের সারিতে ছিল, সাম্প্রতিককালে এই কালী বিতর্কের পর যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে দ্রৌপদী মুর্মুর হাতে কালীর ছবি তুলে দেওয়া, প্রধানমন্ত্রী তার বক্তব্যে মা কালী প্রসঙ্গ আসা এবং আজকে রীতিমতো 200 সাধু নিয়ে শুভেন্দু অধিকারী রাজভবনে পৌঁছে যাওয়া, এটা কতটা সিগনিফিকেন্ট? একটা বিষয় আমার বলার রয়েছে মৌপিয়া, সেটা হচ্ছে যে
এই কালী নিয়ে মন্তব্য, কিছুদিন আগে পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার মন্তব্য, হঠাৎ করে রাজনীতিতে এসে বিরাট ভালো ক্যারিয়ার তৈরি করে নেওয়া মহুয়া মৈত্রের কালী নিয়ে বিতর্ক, সমস্ত ন্যারেটিভটাই কিন্তু আসলে আমাদের যে মূল সমস্যা বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, এগুলো থেকে জনগণের দৃষ্টিকে ঘুরিয়ে দিচ্ছে বলে আমার মনে হয়। সবথেকে বড় কথা, বিজেপি এখানে এই ইস্যুটাকে ধরে কেন এগোচ্ছে, তারা যখন নূপুর শর্মার বক্তব্যের পর এরকম একটা বক্তব্য যে সেন্সিটিভ মন্তব্য ধর্মীয় দিক থেকে পেয়ে গেল মহুয়া মৈত্রের মুখ থেকে, তখন তারা সেই ইস্যুটাকে হাতিয়ার করে স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটকে যে চূড়ান্তভাবে পোলারাইজড করতে চাইছে, তারই প্রমাণ এই একটির পর একটি স্টেপে। তার কারণ আমরা যে কোনো মন্তব্য হয়তো একটা ড্রয়িং রুমের আলোচনায় করতে পারি, অথবা কোনো কোথাও আমরা সেমিনারে করতে পারি, আমাদের যে কোনো কিছু মন্তব্য করার অধিকার অবশ্যই আছে, কিন্তু যখন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই মন্তব্য করেন তখন স্বাভাবিকভাবেই সেটার অনেক সেন্সিটিভ মাত্রা দেওয়া হয়। মহুয়া মৈত্রের বক্তব্য ক্ষেত্রে তার যে মতামত, তার পিছনে স্বাভাবিকভাবে বেশ কিছু যুক্তিও আছে, তার পিছনে কোনো যুক্তি নেই আমি তা বলছি না। কালীর যে মূল তত্ত্ব বা তন্ত্র সাধনা, এগুলোকে দেখলে আমরা নানান রকম ব্যাখ্যায় দিতে পারি। একটা প্রশ্ন তো উঠবে যে কোনো মন্তব্য যদি ধর্মীয় ভাবে, আবারও বলছি যে এক্ষেত্রে যুক্তির জায়গা আছে কি নেই সেটা তো পরের প্রশ্ন, কিন্তু সার্বিকভাবে এটা তো এক্সপেক্টেড যে এমন কোনো মন্তব্য করাটা সঙ্গত নয় যেটা ধর্মীয় ভাবে কে আহত করতে পারে। এবং আমার মনে হয় মহুয়া মৈত্রের মতন রাজনীতিকদের জনগণের সঙ্গে, যে কেন্দ্র থেকে তারা নির্বাচিত হচ্ছেন সেই কেন্দ্রের মানুষের সঙ্গে বোধহয় যোগাযোগটা এতই কম, তারা ওই দিল্লির টিপিক্যাল লুটিয়েন কালচারের লোকেদের সঙ্গে অনেক বেশি কমফোর্টেবল হয়তো, তার ফলে তাদের মন্তব্য, তাদের বিভিন্ন সময় বলা কথা থেকে এমন কিছু বেরিয়ে আসে যাতে এরকম একটা বিতর্ক তৈরি হয়। এই বিষয়টা একেবারে রাজনৈতিক দিক থেকে পোলারাইজ করার জন্য অত্যন্ত বিতর্কিত মন্তব্য। আপনারা যে প্রশ্ন তুলেছেন যে কেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবস্থা হবে না, এই নিয়েও চর্চা চলছে, কিন্তু তারই মধ্যে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে কৃষ্ণনগরে গিয়ে শুভেন্দু অধিকারীর মা কালীর ছবি নিয়ে মিছিল, দ্রৌপদী মুর্মুর হাতে কালীর ছবি তুলে দেওয়া, রাজভবনে বাস ভর্তি সাধু নিয়ে শুভেন্দু অধিকারীর পৌঁছে যাওয়া, এগুলি কোথাও কি আপনারা ওটাকে রাজনৈতিক অস্ত্র করছেন না? দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি যেগুলো বললেন সেগুলো তো সনাতন ধর্মে তো এগুলো থাকেই, এটা তো নতুন কিছু নয়। আপনারা তো অনেক বেশি রাম নিয়ে প্রচার করতেন, অনেক বেশি রামকে ফোরফ্রন্টে রাখতেন। দেখুন, আমরা কোনটাকে নিয়ে কবে প্রচার করব সেটা নিয়ে যদি আপনি ভাবেন সেটা তো বোধহয় সেটা কি মহুয়া মৈত্র ভাবেন, মানে মহুয়া মৈত্রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হবে? মহুয়া মৈত্রর সঙ্গে শুভেন্দুর মা কালীকে আরাধনা করা বা তার প্রতিকৃতি তুলে দেওয়া, এগুলোকে মেলালে বোধহয় কোথাও একটু ভুল হয়ে যাবে। মহুয়া মৈত্র একটা বিরাট অংশের ভাবাবেগকে আঘাত করেছেন। বাঙালিরা, হিন্দুরা শুধু নয়, বাঙালিরা আরো বিশেষ করে, আমরা বেশিরভাগ যারা হিন্দু ধর্মে বিশ্বাস করি বাঙালিরা, তারা মা কালীর একটা বিরাট অংশ তার ভক্ত, এবং এই ভাবাবেগকে যদি নূপুর শর্মা আহত করে থাকেন, তিনি ঠিক বলেছেন বেঠিক বলেছেন এটা নিয়ে কিন্তু কেউ বলছে না, বলছে সত্যি কথা বললেও ভাবাবেগে আঘাত লেগেছে। কিন্তু আমি বলছি এক্ষেত্রে যেটা বলেছেন সে কথাটা সঠিক নয়, এবং এই কথাটা বললে যদি নূপুর শর্মা যে কথাটা বলেন সে কথাটা বললে যদি তার বিরুদ্ধে লুক আউট হয়, তাহলে কেন এই মহুয়া মৈত্রর মতন মানুষেরা এই ধরনের কথা তুলবেন আর তাতে সরকার চুপ করে থাকবে, শুধু একটা লাইন বলবে আমরা সমর্থন করি না? কেন তাকে লুকআউট নোটিশ জারি করা হবে না? কেন তাকে গ্রেফতার করা হবে না? কেন তাকে আমি এই প্রশ্নটা ডেফিনেটলি শান্তনু সেন এলে তার কাছে তুলবো। আমি তার আগে একটু সায়নের কাছে আসবো। সায়ন, আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে এই কালী বিতর্কের পর যেভাবে বিজেপি পথে নেমে পড়েছে মা কালীর ছবি নিয়ে, শুধুমাত্র পথে নামা না, রাজভবন অবধি পৌঁছে যাচ্ছে, দ্রৌপদী মুর্মুর হাতে মা কালীর ছবি দেওয়া হচ্ছে, এটাকে কিভাবে দেখছো? না, প্রথম কথা হচ্ছে মৌপিয়াদি 6 তারিখ সম্ভবত মহুয়া মৈত্র এই মন্তব্যটা করেছেন, আমি একটু ঘেটে দেখছিলাম। 7 তারিখ সকালের নিউজ পেপারে, বিভিন্ন নিউজ পেপারে 3টে খুব গুরুত্বপূর্ণ খবর ছিল। এক, রান্নার গ্যাসের দাম বেড়ে 1079 টাকা, ভর্তুকি শূন্য প্রায়, 1 নাম্বার। 2 নাম্বার, খাদ্য দপ্তর থেকে কার্যত বেআইনিভাবে নিয়োগ হয়েছিল, পরবর্তীকালে তাদেরকে ছাঁটাই করা হয়েছে। 3 নাম্বার হচ্ছে বেকার যুবকরা গিয়ে পিএসসি দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে।
অদ্ভুতভাবে মহুয়া মৈত্রর এই মন্তব্য হতে পারে বা নুপুর শর্মার এই মন্তব্য হতে পারে। এই মন্তব্যতে আসলে যে তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দিচ্ছে, তৃণমূল কংগ্রেস বিজেপিকে অক্সিজেন দিচ্ছে এবং বিজেপি যে আসলে তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দিচ্ছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো মহুয়া মৈত্রকে অক্সিজেন দিচ্ছেন। তিনি তো বলছেন যে মহুয়া মৈত্রের হয়ে আমি আইনি লড়াই লড়তে প্রস্তুত আছি। দুটো কথা আমাকে এটা বলে নিতে দাও। আমি বলছি এটা দুজনকে অক্সিজেন দিচ্ছে, সেটা একমাত্র একদম দিনের আলোর মতো পরিষ্কার, এক নাম্বার কথা। দু নাম্বার কথা, মানুষের এই মুহূর্তে দাঁড়িয়ে যা যা মূল সমস্যা রয়েছে, রাজ্যের সরকার কর্নার্ড হয়ে রয়েছে। একটু আগে তোমার প্রতিবেদনে দেখছিলাম মানিক ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে গিয়ে বলছেন আমাকে কেন আমার পদ থেকে বের করে দেওয়া হয়েছে। তার আমলে সবচাইতে বড় টেটের দুর্নীতি এখনো অবধি আমরা দেখেছি। কেন্দ্রের সরকার এই মুহূর্তে পেট্রোলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম, এই সব কিছু নিয়ে কর্নার্ড। ঠিক সেই সময়তে দাঁড়িয়ে এই ধর্মীয় উস্কানি, ধর্মীয় ভাবাবেগ, এই সব কিছুকে সামনে রেখে রাজ্যের বিরোধী দলনেতা, যে রাজ্যের বিরোধী দলনেতাকে বিভিন্ন সময় গণতন্ত্রের উপর আক্রমণ হওয়ার পরে খুঁজে পাওয়া যায় না, কারণ 2011 থেকে ওই কাজ তিনি নিজেই করেছেন। এক সেকেন্ড, ওই কাজ তিনি নিজেই করেছেন। তিনি আজকে সাধু সন্ন্যাসী সবাইকে নিয়ে এসে পশ্চিমবাংলার রাজনীতির সাথে মিলিয়ে দিচ্ছেন। তুমি যে প্রশ্নটা করলে, সলদা এক সেকেন্ড, তুমি যে প্রশ্নটা আমাকে করলে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন মহুয়া মৈত্র যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যদি কোনো আইনি ব্যাকআপ লাগে উনি সেই আইনি ব্যাকআপ দেবেন। কিন্তু আমি তোমাকে খুব নির্দিষ্টভাবে বলছি, তুমি আমাকে, আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রতিনিধি নই, আমি সিপিএম এর প্রতিনিধি হয়ে বলছি। একদম, যেটা বিকাশ বলতে পারেন, আমি বলছি একদমই নয়। নুপুর শর্মার মন্তব্য শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগ নয়। ভারতের উপরাষ্ট্রপতি যখন ইরানে ছিলেন সেই সময়তে দেশের এমবাসিকে দেখে সেখানে মানে সমালোচিত করা হয়েছে। আজ অবধি পাকিস্তান জায়গা করতে পারেনি তারা, সমস্ত দেশকে একত্রিত করছে ভারতের বিরুদ্ধে। কোন একটা ধর্মীয় দেশ, মানে একদম ডাইরেক্ট মুসলিম কান্ট্রি যদি বলি আমি, সেই দেশ আছে বলে তারা সেখানে উপরাষ্ট্রপতিকে সমালোচনা করবেন, আর 100 কোটি মানুষ যে ধর্মে বিশ্বাস করে তার নির্দিষ্ট কোনো দেশ নেই বলে সে অন্য কোথাও প্রতিবাদ করতে পারবে না। এক মিনিট, এটা কোনো যুক্তি হলো না। প্রশ্নটা মৌপ্রিয়া যেটা তোমায় করেছে যে তুমি মহুয়া মৈত্রকে বিকাশ ভট্টাচার্য আইনি ব্যাকআপ দেবেন, তাহলে কেন নুপুর শর্মার ক্ষেত্রে ওই অন্যরকম কোন চিন্তা ভাবনা হবে বিকাশ ভট্টাচার্যের কিনা, সেটা পরিষ্কার করে বলো, দেবে হ্যাঁ কি না? আমি খুব নির্দিষ্টভাবে প্রথমে একটা কথা বলে আমি তোমার কথাটা শুনে খুব অবাক হয়ে গেলাম যে হিন্দুদের যেহেতু কোনো নির্দিষ্ট দেশ নেই, শয়ে বছর ধরে আমি আমার এই দেশে বসবাস করছি, আমার নির্দিষ্ট দেশ কি? এ তোমরা যতদিন ছিলে না বিজেপি ততদিন আমাদেরকে এই প্রশ্ন শুনতে হয়নি যে আমাদের কোনো নির্দিষ্ট দেশ নেই। আমার মা, কাকিমা, ঠাকুরদা সবাই তাদের আধার কার্ড থেকে শুরু করে সবাই হিন্দু ধর্ম আচারে তারা বিশ্বাস করে, তাদের নির্দিষ্ট কোনো দেশ নেই। ভারতবর্ষ তো একটা সেকুলার কান্ট্রি, ভারতবর্ষ তো হিন্দু রাষ্ট্র নয়। মৌপিয়াদি যে কথাটা সজলদা বলবার চেষ্টা করলো, যেহেতু মুসলিম কান্ট্রি সেই জন্য তারা সেখানে ডেকে সমালোচনা করেছে। আমি আমার কথা শুধু ছোট্ট করে ছুঁয়ে গেলাম। আমি বলছি পাকিস্তানও একটি মুসলিম কান্ট্রি হয়ে এই সমস্ত মুসলিম কান্ট্রিগুলোকে এতদিন ধরে কাশ্মীরের বিরুদ্ধে, ভারতবর্ষের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুকে সামনে রেখে এই সমস্ত দেশকে একত্রিত করতে চেয়েছে। তারা কোনোদিনও পারেনি। তারা ইসলামিক স্টেট হতে পারে, এ সর্বনাশ কোনোদিনও হয়নি। তোমরা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এটা বলার জায়গায় আছো যে কোনো রকম মন্তব্য যেটা ধর্মীয় ভাবাবেগকে, দেখো ধর্মীয় ভাবাবেগ আহত হবে কি হবে না সেটাও তো ভীষণ রিলেটিভ। কোনো মানুষ হয়তো মনে করছেন যে আমার ধর্মীয় ভাবাবেগ এই কমেন্টে আহত হচ্ছে, আবার একই ধর্মাবলম্বী একজন মানুষ হয়তো ভাবছেন যে না আমারটা এত সহজে আহত হচ্ছে না, আমার ধর্ম এত ফ্রেজাইল নয়। কিন্তু সার্বিকভাবে যে কোনো মন্তব্য করার ব্যাপারে পলিটিশিয়ানদের যে আরো বেশি দায়িত্বশীল হওয়া দরকার, এটা কি তোমরা দর্তহীনভাবে বলতে পারবে? তাহলে তোমরা মহুয়া মৈত্রের পাশে দাঁড়ানোর বার্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিচ্ছেন কেন? আমরা এখানে ব্যক্তি কে কি বললাম সব ভুলে গিয়ে বলছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলছে যে নুপুর শর্মা যা মন্তব্য করেছে তার ক্ষমা চাওয়া উচিত। ভারতবর্ষের বুকে যা এনার্কি তৈরি হয়েছে তারপরে তার জন্য কিছু বলতে চান, আমি আসবো। তার আগে শান্তনু সেন আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, আমি ডক্টর সেনের কাছে আসবো। ডক্টর সেন, আমরা দেখলাম যে কালী বিতর্কের জল সেটা পৌঁছে গেল রাজ্যপালের দরবারে। রাষ্ট্রপতি পদপ্রার্থী এনডিএর দ্রৌপদী মুর্মু, তাকে কালীর ছবি দেওয়া হলো। গতকাল কৃষ্ণনগর, যেটা মহুয়া মৈত্রের কনস্টিটুয়েন্সি, সেখানে শুভেন্দু অধিকারী তিনি কালীর প্রতিমা নিয়ে তিনি শোভাযাত্রা করে, তিনি মিছিল করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন। দেখুন, একটা কথা আপনাকে বুঝতে হবে, ভারতীয় জনতা পার্টির হাতে এই মুহূর্তে আর কোনো অস্ত্র নেই।
আপনি যদি ডেভেলপমেন্টের নিরিখে তাদের মার্কিং করতে চান, আপনি যদি -100 দেন সেটা অনেক বেশি দেওয়া হয়ে যাবে। আপনি দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা, দেশের সর্বধর্ম সমন্বয়ের বাতাবরণের নিরিখে যদি আপনি তাদের মার্কিং করতে চান, -1000 দিলেও সেটা আপনার পক্ষে কম হয়ে যাবে। শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য যে নূপুর শর্মার বিরুদ্ধে যদি লুকআউট নোটিশ জারি হয় তাহলে কেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে হবে না? আমি আসছি, আপনি সেই উত্তরটা দিন। আমি সেই উত্তরটা দিচ্ছি। আপনাকে ওই জন্য মাথায় রাখতে হবে, ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে ভারতবর্ষটাকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যে জায়গায় নামিয়ে এনেছে, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করা ছাড়া তাদের হাতে আর কিছু নেই। যে কারণে আজকে সামান্য মা কালীকে নিয়ে তাদের এই ধরনের রাজনীতি করতে হচ্ছে। নির্বাচনের সময় জয় শ্রীরামকে তারা রাস্তায় নামিয়ে আনে। আমরা এরকম দেখেছি বিজেপি কর্মীরা দুপায়ে দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না, টলতে টলতে শ্রীরামকে, রামচন্দ্রকে নিয়ে গিয়ে মাটিতে ফেলে দিচ্ছে। আর নূপুর শর্মার কথা যদি বলেন, বিজেপির সাথে মৌলিক তফাৎটা বুঝুন। আমাদের দলের সাংসদ কোনো একটা বক্তব্য রাখার পর প্রবাবলি ইন নো টাইম, যেটা বলে ইংরেজিতে, আমাদের দল টুইটার হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে এই বক্তব্য তার ব্যক্তিগত। ওয়ারাস নূপুর শর্মার ওই ধরনের স্টেটমেন্ট, যে স্টেটমেন্ট সারা পৃথিবীর বুকে ভারতবর্ষকে নামিয়ে এনেছে। স্বাধীনতার পর এই জিনিস দেখতে হয়নি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর ছবিতে কালি লাগিয়ে অন্য দেশে বিরোধিতা করা হচ্ছে। 10 থেকে 12 দিন অপেক্ষা করেছে, দেশটাকে জ্বলতে দিয়েছে। তারপর যখন দেখেছে দেশ দাউ দাউ করে জ্বলছে, তারপর একটা আইওয়াশ করে সাসপেনশন দিয়েছে। আর আমাদের দল ইন নো টাইম তার রিয়াকশন জানিয়েছে। দুটোকে আপনি এক জায়গায় করতে পারেন না। শান্তনুদা অনেকটা ইরাক ইরানিদের ভাষায় কথা বললেন। হ্যাঁ, আমি প্রথম মানে ওই মুসলিম কান্ট্রিগুলো যে ভাষায় কথা বলছে সেই ভাষায় আমি প্রথম জানতে চাইবো যে ধর্মীয় ভাবাবেগ নিয়ে রাজনীতি পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম কে করেছেন? মঞ্চে উঠে ইনশাআল্লাহ, বিষ্ণু মাতা, অমুক মা কালী, অমুক দুর্গা, এই প্রথম রাজনীতিটা কে করেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে? না না, শেষ হয়নি। এক প্রশ্ন হচ্ছে আমাকে দাঁড়িয়ে বলতে হবে, আমাকে দাঁড়িয়ে বলতে হবে না 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 না, ওয়েলকাম, নমস্কার, সালাম আর ইনশাআল্লাহ এক কথা নয়। এক কথা, যদি 100 বার এক কথা হয় তাহলে জয় শ্রীরাম বললে তার মধ্যেও কোনো কিছু খুঁজে পাওয়ার কথা নয়। আপনাদের না সালাম আলাইকুম আর ইনশাআল্লাহ, খুদা হাফিজ, মঞ্চে দাঁড়িয়ে, এই জাতীয় রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের কথা ইনভেন্ট করেছিলেন যে তার নাম, আরে দাদা আপনাদের সরকারের রোজগার তো এখন মাতালদের হাতেই আছে। সরকারের আর কোন রোজগারের বন্দোবস্ত নেই। যে মাতাল রাস্তায় পড়ে থাকতে দেখবে তাকে তুলে ধরবে, কারণ অর্থনীতিকে ওরাই তুলে রেখেছে যতটুকু বাজারে হয়। সোশ্যাল মিডিয়া খুললে দেখা যাচ্ছে বিজেপি টুপি পরে ওপেন মদের বোতল বিলি করছে। দাদা মদের বোতল বিলি করছে, আপনি 28 টাকায় দিচ্ছেন বলে তো বিভিন্ন সেন্টের মদ খেয়ে বললেন ও বুঝতে পারবে না, স্ট্রবেরির গন্ধ পাবে, দেশটাকে বেঁচে দিয়েছেন, এই ধরনের কথা বলবেন না। এমন ধরনের ইনভেনশন বিজেপির মুখে এই ধরনের কথা মানায় না, বিজেপির মুখে এই ধরনের কথা মানায় না। আমি আসবো প্লিজ, শম্পা কিছু বলতে চান? শম্পা, রাত্রিবেলা মদন দাকে জিজ্ঞাসা করুন কি করে মদন দাকে জিজ্ঞাসা করুন। আরে আপনি নেতাদের রাতের কথা বলছেন, তাহলে রাতের কথা বলবো না। আমি এটাই বলতে চাই যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পলিটিক্যাল কালচার এত বছর ধরে ভারতবর্ষে ছিল, যেখানে ধর্মনিরপেক্ষতাকে সাংবিধানিকভাবে যেটা স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই পলিটিক্যাল কালচারের দিক থেকেও সেই ধর্মনিরপেক্ষতাকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল অনেক ক্ষেত্রে স্বীকৃতি দিত এবং এরকম দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য বিভিন্ন রাজনীতিকরা নানান দলে করতেন না। আজকে যে মূল বিষয়গুলো ভারতবর্ষের পলিটিক্যাল ন্যারেটিভে গুরুত্ব পাওয়া উচিত, মানুষের চাকরি, তাদের বেকারি, কর্মহীনতা অথবা দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সমস্ত জিনিসগুলো কতখানি চাপা পড়ে যাচ্ছে শুধুমাত্র এই দুটো দল বিজেপি এবং টিএমসির এই ধর্মকেন্দ্রিক বক্তব্যকে কেন্দ্র করে। আজকে তারা যে রাজনীতিটা করছেন সেটা কিন্তু সামগ্রিকভাবে আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হিন্দু ভোট আর মুসলিম ভোটকে চূড়ান্তভাবে পোলারাইজড করে এই সামনেই যে নির্বাচন 2024-এর নির্বাচন, সেখানে একটা রাজনৈতিক সমাধানে তারা আসবার চেষ্টা করছে।
না, আমি দুটো কথা বলছি। আমি প্রথম একটা জিনিস দেখাতে চাই, আপনারা যদি একটু প্যান করে দেখান। আমি বলছি, এই যে এক্ষুনি সজলদাও বলবার সময় বললেন যে সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করবার লড়াই, কে আজকে লড়াই করছে? সাধু সন্তদেরকে নিয়ে দেখান, একটু জুম করে কাইন্ডলি যদি আপনারা দেখান, সাধু সন্তদেরকে নিয়ে কে রাজ্যপাল রাজভবনে গেছেন? শুভেন্দু অধিকারী। এটা হচ্ছে ইফতারের দিনের একটি ছবি। উনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তাহলে উনি তখন মানে সনাতন ধর্ম ওনার তখন মাথায় ছিল না। ওনার তখন যা যা মাথায় ছিল কম বেশি আমরা তৃণমূলে থাকবার সময় দেখেছি। এই একই ব্যক্তি এখন এসছেন সনাতন ধর্ম বাঁচানোর জন্য। আজ থেকে 1 বছর আগে ভাটপাড়ায় অর্জুন সিং সনাতন ধর্ম বাঁচাচ্ছিলেন, বাবুল সুপ্রিয় আজ থেকে 2 বছর আগে আসানসোলের বুকে সনাতন ধর্ম বাঁচাচ্ছিলেন, আর আজকে 2022 সালে এসে বাবুল সুপ্রিয় মাথায় ফেজ টুপে পড়ে বালিগঞ্জের মানুষকে টুপি করাচ্ছেন। আমি বলছি ভাই সায়ন খুব ভালো ছেলে, ভালো বক্তা। ওদের কাছে ধর্ম নিরপেক্ষতা হলো ধর্মতলায় দাঁড়িয়ে গরু খাওয়া। এই ধর্ম নিরপেক্ষতাকে আমরা বিশ্বাস করি না। আপনাদের ধর্ম নিরপেক্ষতা মানে কি? আপনাদের ধর্ম নিরপেক্ষতা মানে বিকাশ ভট্টাচার্য, মোহাম্মদ সেলিম আর সঙ্গে সুবোধ সরকাররা ধর্মতলায় গোমাংস ভক্ষণ করবেন, করতেই পারেন। যার যা খাবার অধিকার নিশ্চয়ই আছে, এক্ষুনি কথাটা তুলবে, কে ফ্রিজে কোন মাংস রাখবে নিশ্চয়ই অধিকার আছে। কিন্তু এটা আর যাই হোক, এটা ধর্ম নিরপেক্ষতার নয়, এটা তো যত্রা দেশে জনাচার। উনি বুঝেছিলেন, শুভেন্দু যে ছবিটা দেখাচ্ছেন সেটা উনি বুঝেছিলেন যে সেটা ওনার ভুল ছিল, ফলে আজকে তিনি এখানে ফিরে এসেছেন। আমরা তো স্বীকার করছি যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনার লড়াইতে আমাদের সাথ দেওয়াটা ভুল ছিল। যদি শুভেন্দু অধিকারী সেটা ভুল ভেবে থাকেন, তাহলে বাবুল সুপ্রিয় তিনিও ভুল বুঝেছিলেন, সনাতন ধর্ম রক্ষা করে সেটা এখন বাবুলদার দায়িত্ব যাবে। বালিগঞ্জে যখন বাবুলদার যারা কাছে আছে তারা বলবে, বাবুলদার যারা নিয়েছে তারা বলবে। আমি করতে চাই চলদা দুটো কথা। আমি বলবো যখন বলে নি না, তারপর আমি বলবো, কিন্তু মাঝখানে বলবেন না আমারটাই। দুটো বিষয়। 1 নাম্বার কথা হচ্ছে, এতদিন ধরে তোমরা তাদের জব সিকিউরিটি করবার চেষ্টা করেছো। এই বাবুল সুপ্রিয় আর অর্জুন সিং এর দায় এখন নিজে নিচ্ছ না, তোমার পাশে বসে থাকা শান্তনু সেনের দিকে ঠেলে দিচ্ছ। আমি সাবধান, শুভেন্দু অধিকারীকে নিয়ে এমন মন্তব্য না করতে হয়। 1 নম্বর, আমি তাই বলছি, শুভেন্দু অধিকারীকে নিয়ে না এমন মন্তব্য করতে হয়। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, তুমি যেটা খুব নির্দিষ্টভাবে বললে ধর্ম নিরপেক্ষতা মানে, প্রথমত মোহাম্মদ সেলিম ওখানে ছিলেন না। ধর্ম নিরপেক্ষতা ছিলেন না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, সুবোধ সরকার ছিলেন। আমি বলে দিচ্ছি, আমি বলছি গরুর মাংস রাস্তায় দাঁড়িয়ে খাওয়া বা গরুর মাংস সবার কাছে যে অত্যন্ত স্পর্শকাতর কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে যেদিকে গোটা পরিস্থিতি যাচ্ছে সার্বিকভাবে সেটা অভিপ্রেত নয়। আমরা যেন নতুন করে এমন কোনো মন্তব্য না করি বা এমন কোনো রেফারেন্স না টানি যেটা নতুন করে এই বিতর্কে ঘৃতাহুতি দেয়। আমরা যেন দায়িত্বশীল হয়ে মন্তব্য করি। আমি 10 সেকেন্ড সময় নেব মুপিয়াদি। আমি বলছি বামেদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে 34 বছর তুমি এক সেকেন্ড দাঁড়াও প্লিজ, আমাকে শেষ করতে দাও। আমি বলছি তোমার ওইখানে যে পুজো তুমি করো তা আমি আমার মায়ের হাত ধরে ওই পুজো দেখতে যেতাম 34 বছর, কিন্তু সেই পুজো দখল করবার জন্য সিপিএম এরও কেউ যায়নি, বামফ্রন্টেরও কেউ যায়নি। সুভাষ চক্রবর্তী গেলে সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, তো আমাকে শেষ করতে দাও। সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, তো দখল করতে হবে না। গেলে তো সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে, যাবে কি করে? সুভাষ চক্রবর্তীর বিরুদ্ধে তো ব্যবস্থা হয়েছে। ইমাম ভাতাও দিতে হয়নি, ভাতাও দিতে হয়নি। 34 বছরের সরকার। আমি আসবো প্লিজ, তার আগে একটু রাজ্যপাল কি বলেছেন, রাজ্যপাল তার বক্তব্য শোনাবো। हमारी धार्मिक भावनाओं पर कुठाराघात है। ऐसे मामले में आवेश और आक्रोश का कोई स्थान नहीं है। साधु समाज और संतों से हम क्या ज्ञान लेते हैं? धैर्य, समझाइश, उसके बाद आप लोगों का एक रूप भी होता है ताकि गलत को गलत कहा जाए और गलत को सही किया जाए। শান্তনুদা শুনলেন রাজ্যপাল জগদীপ ধনকরের বক্তব্য। না, আমি সবার কথারই উত্তর দেবো, কিন্তু অনুগ্রহ করে আমার সময় কেউ বলবেন না। আমি প্রত্যেকের সময় কিন্তু আমাকে শুধু 2 মিনিট একটা ব্রেক নিতে হবে। আচ্ছা, মাঝখানে আপনি ব্রেক নেবেন। আমি প্রথমে আমার বামপন্থী ভাইয়ের উদ্দেশ্যে বলি, আমাদের মনে পড়ে যাচ্ছে সুভাষ চক্রবর্তীর তারাপীঠে গিয়ে ছবি দেওয়া, তারাপীঠে পুজো দেওয়ার ছবি দেওয়া, এবং আমার মনে পড়ে যাচ্ছে সেই কথাগুলো কট্টর বামপন্থী মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু স্ত্রীর গোপনে লুকিয়ে পুজো দেওয়া।
আর তার সাথে সাথে মনে পড়ে যাচ্ছে 2021-এর বিধানসভা নির্বাচনে একটা মঞ্চে অধীর চৌধুরী বক্তব্য রাখছে, সেই সময় আব্বাস সিদ্দিকী আইএসএফের নেতা উঠছে, মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীর হাত থেকে মাইকটা কেড়ে নিয়ে বলছে এবার বক্তব্য রাখবে আব্বাস সিদ্দিকী। অধীর চৌধুরী রেগে চলে যাচ্ছে, বিমান বোস দৌড়ে গিয়ে কাঁধের তোয়ালেটি দিয়ে অধীর চৌধুরীর মুখ মুছিয়ে বলছে বাছা রাগ করো না, আমাদের আপাতত এটা শেষ হয়নি। আর আমি যেটা আমার ডান দিকে যে বসে আছে বলছে ঝাঁপ দিয়ে চলে গেছে, আমি মনে মনে ভাবছি যে ও কবে ঝাঁপাবে, আমি সেটার জন্য অপেক্ষা করছি। শুভেন্দুবাবু ফিরে আসেনি, পরে বলবেন শুভেন্দুবাবু ফিরে আসেনি, শুভেন্দুবাবু জেল খাটার ভয়ে পালিয়ে গেছে। আর আপনাদের সিউডো হিন্দুইজমের কথা বলছেন, আপনাদের সিউডো হিন্দুইজম একদিকে যদি হয় নরেন্দ্র মোদীর গুহায় গিয়ে ধ্যান করা, আর একদিকে হচ্ছে কাশ্মীরি পণ্ডিতরা যখন বলছে আমাদেরকে সিকিউরিটি দাও, না তাদেরকে ওখানে থাকতে দিচ্ছেন, না তাদেরকে ওখানে যেতে দিচ্ছেন, না তাদেরকে ওদের নিরাপত্তা দিচ্ছেন। আপনারা বড় বড় হিন্দু কথা বলেন, হিন্দু ধর্মের সব থেকে সর্বনাশ যদি কেউ করে থাকে তার নাম ভারতীয় জনতা পার্টি। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। একুশে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কিছু বক্তব্য রাখলেন যা রাজনৈতিক মহলে নতুন করে চর্চা সূত্রপাত করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে এক ডাকে অভিষেক প্রকল্প, যেটা ডায়মন্ড হারবার তার যে কনস্টিটুয়েন্সি সেখানেই সীমাবদ্ধ ছিল, তিনি জানিয়ে দিলেন যে এরপর সেটা আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়িতেও এক ডাকে অভিষেক, সেটার সেই প্রকল্পে যোগাযোগ করা যাবে। আর এর পাশাপাশি তার বক্তব্য যে উত্তরবঙ্গ এই শব্দ তার যথার্থতা নিয়ে তিনি প্রশ্ন তুললেন। তিনি বললেন যে তিনি যখন ঝাড়গ্রামে যান তখন যখন বলা হয় না যে দক্ষিণবঙ্গ সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে তিনি ধূপগুড়ি গেলে উত্তরবঙ্গ সফর কেন বলা হবে? দেখুন, ওখানে একটা ছোট্ট শেড মতো বা স্ট্রাকচার মতো যাতে বুঝতে পারে ব্যবসায়ীরা, এরা কেউ মাছ বিক্রি করে, কেউ চাল বিক্রি করে, কেউ সবজি বিক্রি করে, কেউ আলু বিক্রি করে, কেউ গম বিক্রি করে, কেউ আটা বিক্রি করে, তো এদের পাশে তো থাকতে হবে। এটা যে করে হোক আপনি প্রায়োরিটি দিয়ে 1 মাসের মধ্যে কমপ্লিট করবেন, 1 থেকে 1.5 মাসের মধ্যে। আমি কিন্তু আবার আসবো, শুনতে পাচ্ছেন আপনি? ধূপগুড়িতে জনসভা করতে আসার পথে একটি গ্রামীণ হাটে নামেন অভিষেক। স্থানীয় ব্যবসায়ীদের অভাব অভিযোগ শুনে জেলা সভাধিপতিকে ফোন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা খুব কাছ থেকে দেখেছেন, তার স্টাইলের সঙ্গে পরিচিত, তাদের মনে কোথাও কি একটু স্মৃতি ঝলসে উঠল? জনসংযোগ, রাজনৈতিক সভা, বিজেপির শক্ত ঘাঁটে উত্তরবঙ্গে একেবারেই নতুন মেজাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই অভিষেক একেবারেই অন্যরকম। মানুষের মধ্যে মিশে গিয়ে জনসংযোগ, আম আদমির অভাব অভিযোগ শুনে ব্যবস্থা। নেটিজেনদের একাংশের প্রশ্ন, ডায়মন্ড হারবার ছাড়িয়ে উত্তরবঙ্গে অভিষেকের নজরে কি এবার উত্তরবঙ্গ? সাম্প্রতিককালে বারবার উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে আলোড়িত হয়েছে রাজ্য রাজনীতি। উত্তরবঙ্গে দাঁড়িয়ে সেই প্রসঙ্গ তুললেন অভিষেক। উত্তরবঙ্গ উত্তরবঙ্গ করে বাংলাকে ভাগ করতে চায়, তাদের বিরুদ্ধে আজকে এই লড়াই থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, পৃথক জেলা করার সাহস কেউ দেখাতে পারবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। উত্তরবঙ্গকে বার্তা দিয়েই অভিষেকের ঘোষণা। এই নাম্বারটা আমি ডায়মন্ড হারবারের জন্য শুরু করেছিলাম, কিন্তু আজকে এই মঞ্চ থেকে কুচবিহার, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ির জন্য আমি এই নাম্বার দিয়ে যাচ্ছি। সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। আর কয়েক মাস পরই পঞ্চায়েত ভোট, সেই আবহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তাৎপর্যপূর্ণ বার্তা। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে প্রার্থী আপনি তবেই হতে পারবেন যদি মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা থাকে। কোনো দাদার পা ধরে, কোনো দিদির পা ধরে, কোনো লোকাল নেতা নেত্রীর পা ধরে কোনো লাভ নেই। মঙ্গলবারের সভা থেকে বিভিন্ন ইস্যুতে কেন্দ্র তথা বিজেপিকে আক্রমণ সানান অভিষেক। রাজনৈতিক মহলের একাংশ বলছে, একদিকে সাংগঠনিক শক্তির নিরিখে কিছুটা পিছিয়ে থাকা উত্তরবঙ্গ, অন্যদিকে পঞ্চায়েত ভোট, দুটি সমীকরণ মাথায় রেখেই উত্তরবঙ্গ থেকে নয়া জার্নি অভিষেকের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে তার বার্তা যে টিকিট দেওয়া হবে শুধুমাত্র প্রার্থীর গ্রহণযোগ্যতা দেখেই। সজলদা, কি গ্রহণযোগ্যতা উনি দেখবেন? 25% রাখবে, 75% দেবে,
বা তার সঙ্গে যদি ধরুন ওই আনারুল জামরুল এই জাতীয় ভাদু শেখ অভিষেক একই রকম ব্যাপার, তো যদি এই জাতীয় হয় তবে তার গ্রহণযোগ্যতা দলের কাছে হবে। ওনার বিরুদ্ধে গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি এই জাতীয় অভিযোগ থাকলে তবে দলে গ্রহণযোগ্য হবে কি হবে না। বিনয় মিশ্রর মতন যদি মানে এইগুলো কার কিসের গ্রহণযোগ্যতার বলে তারা দেবেন, তাদের পার্টি তারা সিদ্ধান্ত নেবেন, আমি বলার কে আছে। বাংলার সবচেয়ে বড় তোলাবাজ সে যদি হঠাৎ করে আজকে বাংলার সাধু হয়ে প্রচার করতে বেরিয়ে পড়ে, এটা মানা যায় না আর কি। দেখুন আমরা দেখলাম টিভিতে বলছেন পৃথক জেলা তো না পিসি মাঝে মাঝেই তৈরি করেন। পৃথক জেলা আমরা কেন করতে যাব, অন্যরা বিরোধীরা কেন করতে না যাবে? কিন্তু আপনাদের একের পর এক নেতা বিধায়ক তারা তো উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার জন্য দাবি জানান, যেটা আপনাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব তারাই এন্ডোর্স করেন। না এন্ডোর্স করেন কোথাও আপনি দেখেছেন, দেখাতে পারবেন কিনা আমি জানি না, তো নিশ্চয়ই করেন। আমি মানছি আপনার কথা যে বলেন, তারা যন্ত্রণার অভিব্যক্তি থেকে বলেন, তারা এই যে বঞ্চনার অভিব্যক্তি থেকে বলেন। আর শুনুন, বাংলাকে না দিদি প্রথম ভেঙেছে যেদিন প্রথম ইমাম মুয়াজ্জেম ভাতা হয়েছে, বাংলা ওদিন প্রথম ভাগ হয়ে গিয়েছে। শান্তনুদা, এতগুলো কথা চুপচাপ শুনেছি, আশা করব দলবদলু সজল ঘোষেরও ধৈর্য থাকবে আমার কথাগুলো শোনার। আমি তাকে প্রথমেই স্মরণ করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সম্ভবত 36 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়ার সুযোগ করে দিয়েছিলেন। জীবনে বোধহয় প্রথমবার সেটাই তার প্রতিদ্বন্দ্বিতা। এক, দ্বিতীয়ত আগামী দিনে পৌরসভা পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, ভারতীয় জনতা পার্টি সেখানে ক্ষমতায় আছে, 85% আসনে আনকন্টেস্টেড জিতেছিল। আমি পরিষ্কার আপনাকে কথা বলি, 2018 34% আনকন্টেস্টেড, আর ত্রিপুরায় আমি বললাম 85%। মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ। সেকেন্ডলি আমি আপনাকে একটা কথা বলে দিই, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে যে কথাগুলো বলেছেন তার সাথে সাথে তিনি এই কথাও বলেছেন যে এখানে নারেগা প্রকল্পে 9,000 কোটি টাকা পাওনা আছে, বাংলা আবাস যোজনায় আমাদের প্রায় 8,000 কোটি টাকা পাওনা আছে, এবং সব মিলে আমরা কেন্দ্রের কাছে প্রায় 97,500 কোটি টাকা পাই। এবং পঞ্চায়েত আজ এটা ভারতীয় জনতা পার্টি নয়, এটা তৃণমূল কংগ্রেস বলে প্রকাশ্যে বলতে পারে যে তোমার ব্যাংক ব্যালেন্সটা তোমার টিকিট পাওয়ার মাপকাঠি হবে না। আর বড় বড় কথা বলছে সজল ঘোষরা, তার যে নেতা স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তার বাড়ির ড্রয়িং রুম থেকে ইডি সিবিআইকে কন্ট্রোল করেন, আমি যে সোহরাবুদ্দিন কেসের কথাটা বলতে শুরু করি, সেই জজ সাহেবের আমার এখানে সজলদার কাছে প্রশ্ন। সজলদা, আপনি যখন বলছেন সজলদা আপনাদেরই নেতা তথাগত রায়, তিনি তো এই টিকিট 2021-এর টিকিট বন্টন বিজেপির, তাই নিয়ে কামিনী কাঞ্চন প্রসঙ্গ এনেছেন। কামিনী কাঞ্চন পয়সা করি কিনা বলেনি। আচ্ছা হ্যাঁ, কামিনী কাঞ্চন মানে ওই রকমই ব্যাপার। কামিনী কাঞ্চনের কথা নিশ্চয়ই উনি বলেছেন। আর আমরা মদন মিত্রের ডান দিকে কামিনী, বাঁ দিকে কাঞ্চনকে দেখেছি। দেখুন ওইটা অনেক পুরনো ডেড ইস্যু। দল বদলু আমি ঠিক, এতে কোনো ভুল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা লাইভ চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কম। উনি বললেন যে আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন 36 নম্বর ওয়ার্ডে, ভগবান এরম সুযোগ যেন আর কাউকে না দেয়। ওখানে প্রার্থী পাইনি বলে আমাকে প্রার্থী করেছিলেন একটা বাই ইলেকশনে। বলছি আমি যে দেখুন মুশকিল হচ্ছে, আপনি জানেন কারা চোর কারা জোচ্চোর, আপনি জানেন কারা চাকরি দিচ্ছে না, আপনি জানেন যে পরেশ অধিকারীর মেয়ে ভালো না মন্দ। না এক মিনিট একটু বলেন, আপনার সময় আমি বলিনি স্যার। তো এবারে মুশকিল হচ্ছে আপনি সবই জানেন, কিন্তু ওটা আপনার কম্পালশন। সেই দল যখন আমি করতাম তখন ওটা আমার কম্পালশন ছিল। এই সায়ন দেখাচ্ছিল না যে ওই মুসলমানদের মতন সে যে শুভেন্দু অধিকারী বসে আছে, ওটা তখন ওই দলে থাকলে ওটা কম্পালশন। আরে কোম্পানিতে চাকরি করতে হলে তার বাবুর কথা মানতে হবে, এটাই তো বলছি আমরা, সেটাই মেনেছে, এখন মানছি না। আর ব্যাংক ব্যালেন্স আপনাদের তো ওই কাশীকর্ণ ব্যাংক নিয়ে অনেক আলোচনা চলছে, সেটা নিয়ে না এখানে কথা নাই বা বললাম। কাশীকর্ণের অ্যাকাউন্ট নিয়ে কথাবার্তা নাই বা বললাম। আমি সায়নের কাছে আসবো। সায়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেনি ত্রিপুরাতে যারা শূন্য, যারা রাজনৈতিকভাবে শূন্য, আমি তাদের কত সিট কত তাতে বলছি না, যাদের রাজনৈতিক সংগঠনই নেই, পার্টি অফিস খোলা যায়, এর মধ্যে দুটো পার্টি অফিস হয়ে গেল, এত গরিব পার্টি। তাহলে যখন তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় যায় তখন উদাহরণ দিচ্ছে ত্রিপুরাতে অত রিগিং এর পুরো কে কাকে হামলা চালায়। একদিন আমি আপনাকে আমি দেখিয়ে দিতে পারি একটা লাইভ, একদম মুখপাত্রের লাইভ, বলতো ওই দেখো ইট মারছে, কিন্তু কেউ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে 13 বার হামলা করেছেন। আপনাদের মন্ত্রী প্রতিমা ভৌমিক এখানে এসে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে গেছে, আর আমাদের নেতা অভিষেক ব্যানার্জি জেপি নাড্ডাকে ছাড়েননি আপনারা। জেপি নাড্ডার কথা বলছেন, জেপি নাড্ডাকে ছাড়েননি আপনারা। 13 বার। আমি
আসবো, এক সেকেন্ড। এই আনলাকি 30 এরা গেল আজকে। আনলাকি 30 এরা চলে গেল। আমি শুধু সজলের থেকে জানতে চাইবো কি ও জেপি নাড্ডা পন্থী, যে জেপি নাড্ডা বলছে যে আমরা বাংলা ভাগকে সমর্থন করি না, নাকি সৌমিত্র খান বা রাজু বিস্তা পন্থী যারা বলছে বাংলা ভাগকে আমি জানতে সমর্থন চাইবো করি? দাদা আপনি কোন আগে আমার কারপন্থী? উত্তরটা দিন। অভিষেক না মমতা? আগে উত্তরটা কারণ দিন। প্যারালাল সরকারের একটা প্যারালাল টিম তৈরি আমি হচ্ছে। আসবো, এক সেকেন্ড, একটা এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। আমি সায়নের কাছে আসবো, এক সেকেন্ড, এক সেকেন্ড। সায়ন, আমার প্রশ্ন তোমার কাছে নির্দিষ্টভাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যে বার্তা দিলেন, এক হচ্ছে ডায়মন্ড হারবার, ডায়মন্ড মডেলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে একটা চর্চা গত জানুয়ারি থেকেই চলছে যে কোথাও কি সাংসদ অভিষেক তিনি প্রশাসক অভিষেকের যে রূপটা সেটারও প্রতিফলন মাঝে মাঝে দেখাচ্ছেন, এবং বিভিন্ন, তার মধ্যে একটা হচ্ছে এই এক ডাকে অভিষেক, সেটা আমরা দেখলাম উত্তরবঙ্গের 3 জেলার জন্য সেটা চালু হলো। আমরা দেখলাম যে কয়েকজন মানুষ অভাব অভিযোগ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণভাবে এরকম করে ভিড়ের মধ্যে গিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলা, সেখান থেকে ফোন করে কোনো জিনিস সুরাহা করা, এটা খুব একটা দেখা গেছে বলে যারা রাজনৈতিক পর্যবেক্ষক তারা মনে করতে পারছেন না। প্রথম কথা হচ্ছে মৌপিয়াদি হু ইজ অভিষেক ব্যানার্জি, এবং দলকে বার্তা আমি বলছি যে দামেদারি করে ব্যাংক ব্যালেন্সের জন্য টিকিট পাওয়া যাবে না। ঠিকই তো, ভাদু শেখ কিভাবে টিকিট পেয়েছিল আমিও জানি না, তুমিও জানো না, আমরা কেউ জানি না। আমি প্রথম কথা বলছি হু ইজ অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ, লোকসভা কেন্দ্রের সাংসদ। প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে যত প্রশাসনিক সভা হয়, তুমি কোন প্রশাসনিক সভায় মুখ উজ্জ্বল করে একজন সাংসদকে মাঝখানে বসিয়ে প্রশাসনিক সভাকে কন্ট্রোল করতে দেখো? এক্সেপ্ট মমতা ব্যানার্জি তুমি কাউকে দেখো না। সাংসদরা তার নিজের জায়গায় বসে থাকেন, এমএলএরা নিজের জায়গায় বসে থাকেন। ব্যতিক্রমী বিষয় হচ্ছে অভিষেক ব্যানার্জির জন্য, 1 নাম্বার। 2 নাম্বার, অভিষেক ব্যানার্জি এক ডাকে অভিষেক ব্যানার্জি উনি শুরু করেছিলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য। উনি ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ। একটা সমস্যা তিনি এই এক ডাকে অভিষেকের আমি বলছি যে উনি ডায়মন্ড হারবারের সাংসদ। ডায়মন্ড হারবারের সাংসদকে যদি এক কোণে অভিষেক করা যায়, এক কোণে মিমি চক্রবর্তী হোক, উনিও সাংসদ, আলাদা কিচ্ছু নয় তো। এক কোণে নুসরাত জাহান, মিমি চক্রবর্তী শুরু করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন। দাঁড়াও, আমি বলছি লেট মি কমপ্লিট। আমি কাউ সময় কিন্তু বলিনি, তোমার খুব ঝগড়া করছো, প্লিজ আমি বলছি, আমাকে প্লিজ কমপ্লিট করতে দাও। আমি রাজনৈতিক কথা বলেছি, নাথিং পার্সোনাল। 1 নাম্বার কথা আমার। 2 নাম্বার কথা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি ওখান থেকে দাঁড়িয়ে উত্তরবঙ্গ শব্দের ইন্টারপ্রিটেশন করতে চাইছেন। আমরা দেখিনি উত্তরবঙ্গ ভাগ করবার জন্য যে বিচ্ছিন্নতাবাদী শক্তি উত্তরবঙ্গের বুকে কাজ করেছেন, তাদের হাত ধরে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে পাহাড়ের ওপর উঠে তাদের সাথে রাজনীতি সমীকরণ করেছেন। এই উত্তরবঙ্গ ভাগ আটকানোর জন্য আমাদের কমরেডদের বলিদান যেমন আছে, ঠিক তেমন ভাবেই শহীদ কমরেড অমিতাভ মালিকের বলিদানও আছে। কার বুলেট দেহ ঝাঁঝরা করে দিয়েছিল? বিমল গুরুং। এই বিমল গুরুং এর বিরুদ্ধে, এক সেকেন্ড, এই বিমল গুরুং এর বিরুদ্ধে ইউএপিএ, এই বিমল গুরুং এর বিরুদ্ধে 100-এর বেশি মামলা, রাজ্য সরকারের লুকআউট নোটিশ। সেই বিমল গুরুং কলকাতার বুক থেকে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে 2021 সালে বলছেন মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী আমি আসবো শান্তনুদার কাছে। তার আগে একটু সুকান্ত মজুমদার কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে শোনাবো। অনেক বড় বড় কথা বলেছেন, আপনার দম আছে, আপনার সরকারে আছেন, উত্তরবঙ্গের মানুষকে আপনি চিকিৎসায় অবহেলা করে রেখে দিতে পারেন বছরের পর বছর। আর মানুষ যখন অন্য কিছু দাবি করেন তখন তাদেরকে এই সমস্ত কথা বলেন। উত্তরবঙ্গ থেকে এইমস কেড়ে আনার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা বলা উচিত ছিল না, যে দম থাকলে উত্তরবঙ্গ থেকে এইমসটা দক্ষিণবঙ্গে নিয়ে যান? তখন তো তার মুখ থেকে এই বক্তব্য আসা উচিত ছিল, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই বক্তব্য আসা উচিত ছিল। তখন কেন আসেনি এই বক্তব্য? আমি প্রথমেই আমার বামপন্থী বন্ধুকে বলি, আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। উত্তরবঙ্গ পাহাড়ের সম্বন্ধে দরদ দেখাচ্ছে বামপন্থীরা, যারা ট্রেনে করে দার্জিলিং মেলে চেপে শিলিগুড়ি অবধি যেত, জীবনে কোনোদিন পাহাড়ে যায়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে আগুন নেভানোর সাথে সাথে পাহাড়ে হাসি ফুটিয়েছে। আজকে 15 বছর পাহাড়ের লোকেরা বিজেপিকে ভরসা করে তারা কপাল চাপড়াচ্ছে, তারা বলছে আমাদের খালি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে, তাই এবারে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাথে থাকবো। আর সুকান্ত বাবুকে স্মরণ করিয়ে দিয়ে আপনি এইমসের কথা বলছেন। আমি পার্লামেন্টারি হেলথ স্ট্যান্ডিং কমিটির মেম্বার, বিভিন্ন এইমসগুলোতে ঘুরে দেখেছি। আপনাদের এখানে যেমন এইমসে আপনাদের সরকারের প্রতিমন্ত্রী রেকমেন্ড করে ইন্টারভিউ ছাড়া চাকরি দিচ্ছে বিজেপির বিধায়কদের, কারোর বৌমাকে, কারোর
মেয়েকে, বাকি এমস গুলোতে গিয়ে দেখুন ফরেনসিক ডিপার্টমেন্টই নেই, সেখানে নাকি আমি একটু পোস্টমর্টম সম্পাদের কাছে আসবো এক এক সেকেন্ড। সেকেন্ড, উনি যখন একটা প্রসঙ্গ তুলেছেন আমি শুধু শেষ করছি সেখানেই, জঙ্গলমহলে মাওবাদী সমস্যা মমতা ব্যানার্জির হাত ধরে তৈরি করা, সেই মাওবাদী দাঁড়ান এক সময় আপনারা দাবি করতেন যৌথ বাহিনী প্রত্যাহার আরে করবার জন্য, 2011 তারপর যখন আগে যৌথ বাহিনী প্রত্যাহার হলো আপনারা তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিলেন। বিমল গুরুং বিচ্ছিন্নতাবাদী নেতা, আপনারা তার হাত ধরে গোর্খাল্যান্ডের জন্য তার সপক্ষে যা বলছি গোটা পশ্চিমবাংলার মানুষ জানে, ছত্রধর মাহাতোর হাত ধরে গোটা পশ্চিমাঞ্চলকে আপনারা অশান্ত করতে চেয়েছিলেন। আমি একটু সম্পাদের কাছে আসবো। সম্পাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মন্তব্য, সেটাকে আপনি কিভাবে দেখেন? যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে কোথাও প্রশাসক অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেবেও নিজেকে এস্টাবলিশ করতে চাইছেন, নাকি যেমনটা সজল দাবা অভিযোগ করছে, সায়ন অভিযোগ করছে যে কোথাও দিদিকে বলার পর এক ডাকে অভিষেক বা এরকম ভাবে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া, আসলে পিসি মডেলকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলো করছেন? মৌপিয়া, আমার যেটা বলার সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করছেন এখন স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সেটা লক্ষ্য হবে, কারণ উত্তরবঙ্গে সাম্প্রতিক নির্বাচনের পর দেখা গেছে যে তারা ভালো ফল করেছে, ফলে দক্ষিণবঙ্গে তাদের যে সংগঠন ছিল সেই সংগঠনকে আরও বেশি জোরদার করতে তারা স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে আরও বেশি ফুটপ্রিন্টস বাড়াবে। এটা একটা দিক, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন দীর্ঘ বহু বছরের আন্দোলন করে বা রাজনীতি করে উঠে আসার ইতিহাস নেই। তার পিছনে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল সাপোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরসূরি হিসেবে এই মুখটাকে ঠিক করে দিয়েছেন, ফলে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পর্কিত ক্ষেত্রে তার যথেষ্ট পার্থক্য রয়েছে। সেখানে তিনি যদি প্রশাসকের ভূমিকা নিয়ে এখান থেকে ফোন করে কন্ট্রোল করার চেষ্টা করেন, যদি কন্ট্রোল করতে পারেন তো খুব ভালো, এক ডাকে যদি কথা সমস্ত মানুষের সমাধান হয়ে যায় সমস্যা, সে তো খুব ভালো কথা, কিন্তু কার্যক্ষেত্রে তা হচ্ছে কি তার নিজের ডায়মন্ড হারবার কেন্দ্র, সেই কেন্দ্রেই প্রচুর সমস্যা রয়েছে, অসংখ্য সমস্যা রয়েছে, সেখানকার মানুষের কি সেই সাহায্য শুরু হওয়ার কয়েকদিনের মধ্যে 1 লাখের বেশি কল সেখানে রিসিভড হয়েছে এবং অ্যাড্রেসড হয়েছে। হ্যাঁ, সেটা তো আমরা জানি যে পিকেকে এখানে আসার পর দিদিকে বলো একটা মডেল ছিল, এবং কর্পোরেটাইজেশন অফ পলিটিক্সের যে ধাঁচ, সেই ধাঁচটা এখানে প্রথম ইন্ট্রোডিউসড হয় পশ্চিমবঙ্গে, ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি এতকাল পর্যন্ত যে স্রোতে চলেছে এখন বিগত 7-8 বছর ধরে সেই স্রোতটা একেবারেই অন্যরকম। আমি আসবো ছোট্ট একটা বিরতি নেব, ছোট্ট একটা বিরতির পর আমি প্রসঙ্গে সজল দেব এবং শান্তনুদার কাছে আসবো। ছোট্ট বিরতি নিচ্ছি, দেখতে থাকুন আপনার রায়। শান্তনুদা, শম্পার কথা মতো কর্পোরেটাইজেশন অফ পলিটিক্স, তারই একটা প্রতিফলন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত পদক্ষেপে দেখা যাচ্ছে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি মডেলকেই ফলো করছেন? না, আমি সম্পাদেবীর কথা শুনলাম, আমি খালি একটাই কথা বললাম। উনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো দীর্ঘদিনের সংগ্রামের ইতিহাস নেই। আমি দুটো কথা বলবো। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়সটা কত সেটা আপনি দেখুন। 2, মানুষ ঠিক করছে কি ভুল করছে বা তার যে কর্মপদ্ধতি মোডাস অপারেন্ডিটা গণতন্ত্রের গণদেবতারা অ্যাকসেপ্ট করছে কিনা সেটা রিফ্লেকশন হয় ভোটের রেজাল্টের মধ্যে দিয়ে। প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়, খুব সংক্ষেপে, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার সিট অফার করেছিলেন, তিনি নেননি। 2014 লোকসভা ভোটে জিতলেন 64,000 ভোটে, আর 2019-এ 5 বছর মানুষের জন্য কাজ করে সেই মার্জিনটা হয়ে গেল 3,22,000। সুতরাং প্রমাণ হয় তিনি মানুষের মনের মণিকোঠায় নিজের কাজের মধ্যে দিয়ে জায়গা করে নিয়েছেন। ডায়মন্ড হারবারে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে শওকত মোল্লাকে দাঁড় করিয়ে রাখলে পেছনে টিউবওয়েলও জিতবে, এখন যা পরিস্থিতি বর্তমানে আছে। বলছি দাদা, ঠিকই তো বলছি, ডায়মন্ড হারবারে স্বীকার করছি তো। বয়স কত যার, এত অল্প বয়স তার এত পোস্ট কোত্থেকে হলো? আচ্ছা, এবারে বলেছেন যে ওনাকে মানে উনি সুকান্তদার কথা রিফ্লেকশনে বলেছিলেন এমসে কি নেই। আমি এখানকার সুপার স্পেশালিটি হসপিটালে কি আছে এটা নিয়ে আলোচনা করব না, উত্তরটা দেননি নর্থ বেঙ্গলের এমসটা এখানে কেন এলো। সম্পাদিবি ঠিক বলেছেন যে ডায়মন্ড হারবারে কত প্রবলেম, ক্যানিং এ তিনজন
তৃণমূল কর্মী খুন হলো, অভিযোগ তৃণমূলীরা মেরেছে, যদিও শওকত মোল্লা অন্য কথা বলছেন, সেখান নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আসলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যারালাল একটা ফোর্স প্যারালালি তৈরি করছেন দলের ভেতর। না সজলদা, সেটা তৈরি করলেও দিদিকে বলতে আমি নিজে ফোন করেছিলাম যখন রাজীব আমি কুমার এক্ষুনি বেপাত্তা শোনাতে ছিল, পারি। আমি ফোন করেছিলাম, আমি আমাকে এক্ষুনি- বলা হয়েছিল আপনি লোকাল সাংসদের সাথে যোগাযোগ করুন, রাজীব কুমার কোথায় পালিয়ে গেছে সেটা জানানোর জন্য। আরে এখানে একজন না জিজ্ঞাসা দিদিকে করেছে, বলো যে পারপাসে, এখানে দিদিকে একজন বলো যে জিজ্ঞাসা- পারপাসে হয়েছে, রাজীব কুমারের সাথে জনস্বার্থ কি আছে? রাজীব কুমারকে তুমি খুঁজছো তো সে জনস্বার্থের কথা বলছি তো। আমার এক সেকেন্ড, আমার সলিউশনের জন্য, বলে দিচ্ছি তো তোমার, পাবলিক ইউটিলিটির জন্য বলছি তো, আমার রাজ্যের একজন আইপিএস অফিসার তিনি বেপাত্তা সেটার জন্য দিদিকে বলো খোলা হয়, সেটাকে বলার জন্য দিদিকে, সেটাকে বলো, সেটার জন্য দিদিকে বলো। আমি শেষ করতেই হবে, আমায় একদম শেষ করতে হবে। একদম আমি সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, মার্জনা চেয়ে নিচ্ছি, আমাকে শেষ করতেই হবে এখানে। আপনারা এখানেই শেষ করছি, একটু পরেই আমরা ফিরে আসছি দিনের সেরা বাছাই করা খবর নিয়ে পেজ 1-এ দেখতে পাচ্ছেন। যে কোনো মানুষের অসুবিধা